হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর 6th চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। এই চ্যাপ্টারটা থেকে আমাদের 7টা ক্লাস করা হয়ে গেছে। তোমরা বায়োলজি স্টাডিমেটের প্লেলিস্টে গেলে দেখবে বংশগতির আণবিক ভিত্তি বলে একটা আলাদা প্লেলিস্ট করা আছে, যেখানে তোমরা এই চ্যাপ্টার থেকে 7টা ক্লাস তোমরা আগে করে নিও, তারপর আজকে 8 নাম্বার ক্লাসটা করো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ কাকে বলে। দেখো, ডিএনএ প্রতিলিপিকরণ, প্রতিলিপি মানে কি, একটা জিনিস ছিল সেটার থেকে হুবহু আর একটা জিনিস তৈরি হওয়া, তার প্রতিলিপি, তার রেপ্লিকা তৈরি করা। তো এখানে যেহেতু বলেছে ডিএনএ রেপ্লিকেশন, তাই এটা কাকে বলে ডিএনএ রেপ্লিকেশন? 1 নাম্বার হচ্ছে ডিএনএ থেকে, একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আমি যেটা লেখাবো সেটার সাথে সাথে তোমরা নোটসটা তৈরি করতে থাকো, তাহলে তোমরা দেখবে পড়ার সাথে সাথে তোমাদেরও পড়াটা হয়ে গেছে। ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে পড়লাম। এবার দেখব যে এই যে রেপ্লিকেশন প্রসেসটা, এটা প্রোক্যারিওটসদের দেহেও হয়, প্রোক্যারিওটসদের দেহেও হয় এবং ইউক্যারিওটসদের দেহেও হয়। আমাদের সিলেবাসে এই ইউক্যারিওটসদের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনটা নেই, আমাদের শুধু এই প্রোক্যারিওটসটা আছে সিলেবাসে ক্লাস 12-এ, তাই আমরা শুধু এই প্রোক্যারিওটসদের দেহে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস সম্বন্ধে পড়ব। তো প্রোক্যারিওটসদের মধ্যে আমরা যার দেহের রেপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ই কোলাই নামক একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে একটা প্রোক্যারিওট। ই কোলাইয়ের দেহের যে ডিএনএটা, সেই ডিএনএটা হচ্ছে 1 নাম্বার, এটা দ্বিতন্ত্রী, অর্থাৎ এটা হচ্ছে ডবল স্ট্র্যান্ডেড, অর্থাৎ এটা হচ্ছে ডবল স্ট্র্যান্ডেড। 2 নাম্বার, এটা হচ্ছে চক্রাকার, অর্থাৎ ই কোলাইয়ের ডিএনএটা হচ্ছে সার্কুলার। নেক্সট আমরা দেখব যে এই যে ডিএনএটা আছে, সেই ডিএনএর যে রেপ্লিকেশন প্রসেসটা সেটা কি কি, এই পদ্ধতিটা হচ্ছে 3টে ভাগে বিভক্ত প্রসেসটা। 1 নাম্বার প্রারম্ভিক দশা, আমার সাথে সাথে তোমরা লিখতে থাকো, তাহলে তোমাদেরও পড়াটা হয়ে যাবে। প্রারম্ভিক দশা বা ইনিশিয়েশন ফেজ, কোনো কিছু ইনিশিয়েট করা মানে শুরু, প্রারম্ভিক দশা। 2 নাম্বার হচ্ছে বৃদ্ধি দশা বা ইলংগেশন ফেজ, ইলংগেশন ফেজ। এবং 3 নাম্বার হচ্ছে তোমার অন্তিম দশা বা টার্মিনেশন ফেজ, অন্তিম দশা বা টার্মিনেশন ফেজ। বোঝা গেছে? এবার আমরা প্রথমে প্রারম্ভিক দশাটা সম্বন্ধে পড়ব। প্রারম্ভিক দশাতে কি হয়, এই যে ই কোলাইয়ের ডিএনএটা, এটা বলেছিলাম দ্বিতন্ত্রী এবং চক্রাকার, তাহলে কেমন হয় দেখো, এরকম ই কোলাইয়ের দেহের যে ব্যাকটেরিয়াটা আছে, মানে ব্যাকটেরিয়ার দেহে যে ডিএনএটা আছে সেটা হচ্ছে এরকম দেখতে, দ্বিতন্ত্রী এবং চক্রাকার। এই চক্রাকার ডিএনএর একটা নির্দিষ্ট স্থান থেকে এই রেপ্লিকেশন প্রসেসটা শুরু হবে। যে স্থান থেকে শুরু হয় সেই স্থানটাকে বলা হয় ORI সি স্থান বা ওরিসি স্থান, যেটা যে যেমন বলে আর কি, মানে এটা থেকে অরিজিন হচ্ছে, শুরু হচ্ছে, তাই এটা ORI, আর কোলাইয়ের দেহে হচ্ছে সেজন্য এটা সি। দেখো, একটা জায়গা থেকে শুরু হচ্ছে। 2 নাম্বার হচ্ছে এই ORIC স্থানে প্রথমে যেটা বাইন্ড করে সেটা হচ্ছে ডিএনএ আনউইন্ডিং প্রোটিন। কি প্রোটিন? ডিএনএ আনউইন্ডিং প্রোটিন, যার আর একটা নাম হচ্ছে হেলিকেজ। এই হেলিকেজ এনজাইমটা কি করে, এই যে প্যাঁচানো ডিএনএটা ছিল সেই প্যাঁচানো ডিএনএর প্যাঁচ খোলে, ডিএনএর প্যাঁচ খোলে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আমি ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচার পড়ানোর সময় বলেছিলাম যে এই যে ধরো ডিএনএ একটা, এই যে ধরো ডিএনএ,
এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো থাকে এ টি, এর মাঝখানে যে এই যে ডবল বন্ড জি আর সি এর মধ্যে, এখানে ধরো যদি জি আর এখানে সি হয়, এর মাঝখানে হচ্ছে 3টে বন্ড থাকে। এই যে বন্ডগুলো, এই যে দাড়িগুলো, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধনী। এই হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভাঙতে সাহায্য করে হচ্ছে হেলিকেজ এনজাইম। তাহলে এইচ বন্ড ভাঙতে সাহায্য করে কোনটা? হেলিকেজ এনজাইম। যা বলছি তোমরা মন দিয়ে শোনো, তাহলেই তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে। ওআরআইসি স্থান হলো, হেলিকেজ হলো। 3 নাম্বার হচ্ছে এই যে যখন দুটো স্ট্র্যান্ডে খুলে গেল তখন এখানে কিছু প্রোটিন যুক্ত হয়, যেটা নাম হচ্ছে এসএসবি প্রোটিন। এসএসবি এর ফুল ফর্ম কি? এসএসবি এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা কি করে? ডিএনএর একটা তন্তুতে এইভাবে বসে দিয়ে দুটো তন্তুকে আলাদা রাখতে সাহায্য করে হচ্ছে এই এসএসবি প্রোটিনটা। নেক্সট হচ্ছে ডি। এই যে ধরো এই অংশটা খোলা আছে, বাকি এই যে অংশটা, এই অংশটা তো এটা পাকানো অবস্থাতেই আছে, পেঁচানো অবস্থাতেই আছে। তাহলে এই ডিএনএর অতিকুণ্ডলীকৃত অংশটাকে খুলতে সাহায্য করে যে এনজাইমটা, তার নাম হচ্ছে গাইরেজ। তাহলে নেক্সট হচ্ছে গাইরেজ নামক এনজাইম। গাইরেজ নামক উৎসেচক, এটা গাইরেজ নামক উৎসেচক। এই গাইরেজ উৎসেচকের কাজ কি? অতিকুণ্ডলীকৃত ডিএনএকে খুলতে সাহায্য করে। অতিকুণ্ডলীকৃত ডিএনএকে খুলতে সাহায্য করে। খুলতে সাহায্য করে। অতিকুণ্ডলীকৃতটাকে আরেকটা বলে ডিএনএ সুপার কয়েলিং। অতিকুণ্ডলীকৃতটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। তো ই কোলাইয়ের ক্ষেত্রে টোপো আইসোমারেজ 1 আর টোপো আইসোমারেজ 2 এই দুটো এই গাইরেজ এনজাইমের কাজ করে। এই টোপো আইসোমারেজ 1 আর টোপো আইসোমারেজ 2 এই দুটো। নেক্সট এই যে দুটো স্ট্র্যান্ড খুলে গেল, তাহলেই এই যে ধরো এই একটা স্ট্র্যান্ড ছিল এবং এই একটা স্ট্র্যান্ড ছিল, ঠিক আছে? এই যে স্ট্র্যান্ড দুটো খুলে গেল, সঙ্গে সঙ্গে এর ওপর দিয়ে আর একটা পলিনিউক্লিওটাইড চেন, এটার সঙ্গে আর একটা পলিনিউক্লিওটাইড চেন এইভাবে যে সৃষ্টি হয়ে যাবে তা নয়। ডিএনএ নিজে নিজে তার নিউক্লিওটাইডটাকে সৃষ্টি করতে পারে না, যতক্ষণ না এখানে একটা আরএনএ প্রাইমার যুক্ত হচ্ছে। তাহলে ইতে তোমরা দেখো যে ডিএনএ নিজে নিজে নিউক্লিওটাইড, আমি যেটা লেখাচ্ছি সঙ্গে সঙ্গে এগুলো লিখে নাও, নিউক্লিওটাইড সৃষ্টি করতে পারে না। কতক্ষণ পারে না? সৃষ্টি করতে পারে না যতক্ষণ না এখানে একটা আরএনএ প্রাইমার নামে ছোট খণ্ড, আরএনএ প্রাইমার নামে একটা ছোট খণ্ড এই ডিএনএর এই অংশটাতে এসে যুক্ত হচ্ছে, মানে উন্মুক্ত স্থানে এসে যুক্ত হচ্ছে। তো নেক্সট লেখো যে এই আরএনএ প্রাইমারটা আসে কিভাবে? আরএনএ পলিমারেজ নামক একটা এনজাইম, এই পুরোটাই কিন্তু প্রারম্ভিক দশাটাই হচ্ছে, পুরোটাই প্রারম্ভিক দশা বা ইনিশিয়েশন ফেজটাই হচ্ছে পুরোটা যা বললাম। আরএনএ পলিমারেজ নামক একটা এনজাইম, আরএনএ পলিমারেজ নামক এনজাইমটা কি করছে? আরএনএর যে নিউক্লিওটাইডগুলো আছে সেই নিউক্লিওটাইডগুলোকে এটা যুক্ত করে দিয়ে আরএনএ প্রাইমার সৃষ্টি করে। আরএনএ প্রাইমার সৃষ্টি করে। আরএনএ প্রাইমার যেই সৃষ্টি হয়ে গেল, এই আচ্ছা আরএনএ পলিমারেজটার আর একটা নাম হচ্ছে প্রাইমেজ, এটারই আর একটা নাম হচ্ছে প্রাইমেজ। তো আরএনএ প্রাইমার সৃষ্টি হয়ে গেল। এবার এই আরএনএ প্রাইমারটা কি করে? ডিএনএ পলিমারেজ নামক আর একটা এনজাইমকে প্রভাবিত করে। ডিএনএ পলিমারেজ
নামক উৎসেচককে প্রভাবিত করে। তাহলে কি করবে তখন ডিএনএ পলিমারেজটা? এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা তখন ডিএনএর যে নিউক্লিওটাইডগুলো আছে সেগুলোকে যুক্ত করবে। এটা তো আরএনএ প্রাইমার ছিল, আরএনএ প্রাইমারটা আরএনএর যে নিউক্লিওটাইডগুলো আছে সেগুলো নিয়ে গঠিত ছিল, অর্থাৎ রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস ছিল। আর এখানে হচ্ছে ডিএনএ পলিমারেজ হচ্ছে এখানে যে নিউক্লিওটাইডগুলো আছে সেগুলো ডিএনএর নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে আনছে। নিউক্লিওটাইডগুলিকে ডিএনএর উন্মুক্ত প্রান্তে যুক্ত করে। কোথায় যুক্ত করবে? ডিএনএর উন্মুক্ত প্রান্তে। এবারে আমরা বৃদ্ধি দশা বা ইলংগেশন ফেজ সম্বন্ধে পড়ব। তো এখানে আমাদেরকে জানতে হবে যে ডিএনএ রেপ্লিকেশনটা সবসময় 5' to 3' অভিমুখে হয়। এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তো আমরা জানি যে ডিএনএটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড চেন। পলিনিউক্লিওটাইড চেন মানে অনেকগুলো নিউক্লিওটাইডের নিয়ে একটা শৃঙ্খল। তো নিউক্লিওটাইড মানে আমরা জানি যে এই নিউক্লিওটাইডটা রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। এই স্ট্রাকচারটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে ডিএনএর একটা স্ট্র্যান্ড যেটা সেটার যে পলিনিউক্লিওটাইড চেন নিয়ে গঠিত সেটা কী কী নিয়ে গঠিত। তো প্রথমে আমরা আঁকি সেটা হচ্ছে রাইবোজ সুগার। দেখতে পাচ্ছ যেটা আঁকছি সেটা হচ্ছে একটা রাইবোজ সুগারের গঠন। তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকতে থাকো। এখানে একটা এরকম, তো এদিকে থাকে এইচ 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 ও এইচ এইচ CH2OH এবং এটার সঙ্গে যুক্ত থাকে ফসফেট গ্রুপ। এখানে যুক্ত থাকে একটা N2 বেস, নাইট্রোজেন বেস, যার মধ্যে আমরা কি জানি ওই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এগুলো। এখানের মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এখানটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই 1 নাম্বার কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত আছে আর 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত আছে। ওকে, ডিএনএর একটা স্ট্র্যান্ড আমি আঁকছি। নেক্সট আর একটা, এটা পুরো একটা নিউক্লিওটাইড হলো। এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা হচ্ছে নাইট্রোজেন বেস আর এখানটা হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে এটা একটা নিউক্লিওটাইড। নেক্সট আমি আর একটা নিউক্লিওটাইড আঁকি, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে পুরো। তোমরা এই ছবিগুলো এঁকে এঁকে পড়বে যখন তোমরা পড়বে। এদিকে এইচ 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 ও এইচ, এখানে হচ্ছে এইচ CH2OH, এর সঙ্গে যুক্ত থাকে ফসফেট গ্রুপ। তো অবশ্যই জানি 1 নাম্বার, 2 নাম্বার, 3, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপটা আর একটা যে নিউক্লিওটাইড আছে তার এই রাইবোজ সুগারের 3 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত থাকে। ওকে, এই বন্ধনীটাকে বলা হচ্ছে ফসফোএস্টার বন্ধনী। ওকে, এখানটাও হচ্ছে ফসফোএস্টার বন্ধনী। ফসফোএস্টার বন্ধনী শর্টে লিখলাম, ফসফোএস্টার বন্ধনী এটাও। এই দুটোকে একসঙ্গে বলা হয়, এই একটা ফসফোএস্টার বন্ধনী আর এই একটা ফসফোএস্টার বন্ধনী, এই দুটোকে একসঙ্গে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী। এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখবে। আর নাইট্রোজেন বেসটা যেখানে যুক্ত থাকে এর সঙ্গে হচ্ছে নাইট্রোজেন বেস N2 বেস এখানে যুক্ত আছে। তো এই যে বন্ধনীটার সাহায্যে এই নাইট্রোজেন বেসটা যুক্ত আছে এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। কি বলা হয়? আমার সাথে সাথে বলো, গ্লাইকোসাইডিক বন্ধনী। এই ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা খুব ইজি যদি একদম নিখুঁতভাবে পুরো প্রসেসটা পড়া যায়। তো এখানে হলো এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড, এইভাবে
একটা স্ট্র্যান্ড। আর এটা কিভাবে এগোচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5 এটা 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তো 5 নাম্বার কার্বন থেকে 3 নাম্বার কার্বনের দিকে এগোচ্ছে, তাই এটা হচ্ছে বলা হয় ডিএনএ রেপ্লিকেশনটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো এটা হচ্ছে একটা ডিএনএ যে সিকোয়েন্স, মানে ডিএনএ স্ট্র্যান্ড যেটা একটা, এর সঙ্গে নতুন যে স্ট্র্যান্ডটা যুক্ত হবে সেই স্ট্র্যান্ডটা কীভাবে যুক্ত হয় দেখো, এটার সঙ্গে N2 বেস আর একটা এদিকে, আর এদিকে থাকবে, মানে এই যে প্রসেসটা, এই যে জিনিস স্ট্রাকচারটা আছে এটা ঠিক উল্টে এদিকে থাকবে। নাইট্রোজেন বেস, এদিকে হচ্ছে রাইবোজ সুগার, এদিকে হচ্ছে রাইবোজ সুগার, যার এখানে আমরা দেখেছিলাম HOH 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে ছিল HH, 3 নাম্বার কার্বনে ছিল HOH, আর 4 নাম্বার কার্বনে ছিল HCH2OH, আর এই 5 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত ছিল ফসফেট গ্রুপ PO4-3 এই গ্রুপটা। তো এবার দেখো আর একটা যে নাইট্রোজেন বেস, এখানেও আছে একটা N2 বেস, এখানে আছে রাইবোজ সুগার, আঁকাটা খুব ইজি হয়ে যাবে এবার। এখানে হচ্ছে HOH, HOH, আর এখানে হচ্ছে HCH2OH, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে PO4-3 এই গ্রুপটা, এই ফসফেট গ্রুপটা। তাহলে এটা 5 নাম্বার কার্বন, এর সঙ্গে 3 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। এটা 3 নাম্বার কার্বন এখানে জানি, তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4 এবং এটা হচ্ছে 5, আর এখানেও তাই, এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা 5। তাহলে 5 নাম্বার কার্বনের সঙ্গে 3 নাম্বার কার্বন এখানে যুক্ত হয়ে আছে। এইভাবে চেনটা এগোতে থাকে। এই নাইট্রোজেন বেসটা যদি এখানে অ্যাডেনিন হয়, এখানে হবে এখানে থাইমিন, এ এর সঙ্গে টি, তখন এখানে ডবল বন্ড হবে। এখানে যদি জি থাকে এখানে হবে সি, তখন তার মধ্যে ট্রিপল বন্ড হবে। এই একটা স্ট্র্যান্ড এখানে যদি এইভাবে থাকে, তার বিপরীতে স্ট্র্যান্ডটা এইভাবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এগোতে থাকবে। তাহলে নিউক্লিওটাইডের গঠন, পলিনিউক্লিওটাইড চেন কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখলাম। এখানে ডিএনএটাকে দেখতে পাচ্ছ যে ডিএনএটা যদি উন্মুক্ত হয়, এই উন্মুক্ত প্রান্তটা একটা ওয়াই আকৃতির ফর্কের মতো তৈরি হয়। সেটাকেই দেখো বড় করে এখানে দেখানো হয়েছে, এইটা হচ্ছে ওয়াই আকৃতির একটা ফর্ক, মানে দুটো স্ট্র্যান্ড ডিএনএ, একটা দেখতে পাচ্ছ 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো এই যে তন্তুগুলো এটা যেখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জনিত্রী তন্তু বা টেমপ্লেট স্ট্র্যান্ড, যেটা ছাঁচের মতো কাজ করে, যার ওপর আর একটা তোমার নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে নতুন যে পুরনো যে স্ট্র্যান্ডটা আছে এটাকে জনিত্রী তন্তু বা টেমপ্লেট স্ট্র্যান্ডও বলা হয়। এদিকে এটা লিখে দিই, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। আমরা বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হয়। তাহলে এটা যেহেতু 3 প্রাইম টু 5 প্রাইম, তার অপোজিটে নতুন যে ডিএনএটা তৈরি হবে এটাতে হবে 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে। এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট এদিকে যেটা আছে, এদিকে যেটা হবে নতুন যে ডিএনএটা উৎপন্ন হলো 5 প্রাইম টু 3 প্রাইম, এই যে নতুন যে ডিএনএ সংশ্লেষটা হচ্ছে, যেটা 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রমিক সংশ্লেষ, কন্টিনিউয়াস সিনথেসিস। 5 প্রাইম টু 3 প্রাইম হয়ে গেল। আর এদিকে যেটা 5 প্রাইম টু 3 প্রাইম আছে, তাহলে এদিকে তো তোমার অপোজিট স্ট্র্যান্ড হবে, অর্থাৎ 3 প্রাইম টু 5 প্রাইম হবে। তো কিন্তু ডিএনএ যে সংশ্লেষ সেটা তো 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হয়। তো এজন্য এটা এরকম করে 5 প্রাইম টু 3 প্রাইম এটা হলো। তারপরেতে আবার এখানে 5 প্রাইম টু 3 প্রাইম এইভাবে হয়, ছোট ছোট খণ্ডকে হয় আর কি। এদিকটায় আবার 5 প্রাইম টু 3 প্রাইম এই অভিমুখে হচ্ছে। এই যে ছোট ছোট খণ্ডক আকারে হয়, সেজন্য এগুলোকে বলা যায়, ছোট ছোট খণ্ডকগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। যেহেতু ডিএনএ সংশ্লেষটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখেই হবে, তাই এখানে তো এটার অপোজিটে যদি এদিকে যেত, তাহলে তো এটা 3 প্রাইম টু 5 প্রাইম অভিমুখে যেত।
যেহেতু 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে যেতে হবে, তাই এই ছোট ছোট খণ্ডকে সংশ্লেষগুলো হয় ডিএনএটা, এবং এই ছোট ছোট খণ্ডকগুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বা ওকাজাকি খণ্ড। এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তাহলে এই যে ওকাজাকি খণ্ডকের মাঝখানে যে ফাঁকা স্থানটা আছে সেখানগুলোকে ফাঁকা থাকে না, এই জায়গাটা ফাঁকা থাকে না। এখানে আসে লাইগেজ নামক একটা উৎসেচক, যে উৎসেচকটা এসে এই যে ছোট ছোট খণ্ডগুলো আছে এর মাঝখানটা যুক্ত করে দেয়, এরকম এখানটা যুক্ত করে দেয়, দিয়ে একটা নতুন স্ট্র্যান্ড গঠিত হয়ে যায়। তাহলে এখানে এরকম খণ্ডের মাধ্যমে এই স্ট্র্যান্ডটাতে খণ্ডের মাধ্যমে এই ডিএনএটা সংশ্লেষ হয় বলে এটাকে বলা হয় অক্রমিক সংশ্লেষ। ক্রমিক নয়, কন্টিনিউয়াস নয়, এটাকে বলা হয় অক্রমিক সংশ্লেষ। তাহলে প্রারম্ভিক দশা আমরা পড়েছিলাম। নেক্সট আমরা বৃদ্ধি দশাতে বুঝলাম যে কিভাবে ডিএনএ সংশ্লেষটা হয়, এবং এটা সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে হয়। এবং ইকোলাইয়ের ক্ষেত্রে ধরো এরকম চক্রাকার ডিএনএটা ছিল, এরকম সেই চক্রাকার ডিএনএটা একটা স্থান থেকে শুরু হয় বলেছিলাম। এই স্থান থেকে শুরু হয়ে কি শুধু এদিকটা দিয়েই হচ্ছে নাকি এদিক দিয়েও হয়? ডিএনএ রেপ্লিকেশনটা দুদিকেই হয়। যদি একদিকে হয় তখন তাকে বলা হয় একমুখী বা ইউনিডিরেকশনাল, আর যদি দুদিকেই হয় তখন তাকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল। ইকোলাইয়ের ক্ষেত্রে ডিএনএ সিনথেসিসটা হবে দ্বিমুখী, যেটাকে বলা হয় বাই ডিরেকশনাল। তো এই হলো তোমার বৃদ্ধি দশা, যেটা পিডিএফে দেওয়া আছে, তোমরা ভালো মতো করে সেটা পড়ে নিও। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রারম্ভিক দশা হলো, বৃদ্ধি দশা হলো। নেক্সট 3 নাম্বার আমরা পড়বো অন্তিম দশা। এর এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে প্রারম্ভিকের পর বৃদ্ধি দশা থেকে, এখানে ওকাজাকি খণ্ডক কাকে বলে পড়তে পারে লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড কাকে বলে, তারপর নতুন যে ডিএনএটা সংশ্লেষ হয় সেটা কোন অভিমুখে হয়, 5 প্রাইম টু 3 প্রাইম নাকি 3 প্রাইম টু 5 প্রাইম, বিভিন্ন টাইপের ক্রমিক সংশ্লেষ, অক্রমিক সংশ্লেষ কাকে বলে, এরকম নানা ধরনের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট আমরা পড়বো অন্তিম দশা। তো এখানে প্রতিলিপি গঠন যে প্রক্রিয়াটা সেটা ইকোলাইয়ের যে ওআরআইসি স্থান থেকে শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে যখন এটা তার বিপরীত প্রান্তে চলে আসে, অন্তিম দশা যেখানে শুরু করেছি সেখানটাতে আবার একবার এটা আঁকি। এটা যেহেতু সংশ্লেষটা দ্বিমুখী, তাই এখান থেকে শুরু হয়, এটা এদিক থেকে শুরু হয়, এটা হচ্ছে ওআরআইসি স্থান, এই অংশটা। এটা শুরু হয়ে যখন এর ঠিক বিপরীত প্রান্তে এখানটায় চলে আসে এই স্ট্র্যান্ডটা, এরাও যখন এখানে চলে আসে, সেই স্থানে পৌঁছালে প্রতিলিপি গঠন সমাপ্তি হয়। কারণ কেন না, এই অংশটাতে একটা টার্মিনেশন অঞ্চল আছে, যেই অংশে 6টা টার্মিনেশন স্থান থাকে। TERA থেকে TERF পর্যন্ত একটা টার্মিনেশন অঞ্চল, যেখানে 6টা টার্মিনেশন স্থান, এবং এখানে থাকে TUS জিন। এরা রেপ্লিকেশন ফর্ক যেটা ছিল, এই রেপ্লিকেশনের ফর্কটাকে আর এগোতে দেয় না। এখানটায় যখন চলে আসছে দুটো, এটাকে এগোতে দেয় না, এটাকেও এগোতে দেয় না। এই টাস জিন, এই টার এ থেকে এফ পর্যন্ত এই অঞ্চলে যে জিনটা থাকে সেটা এই রেপ্লিকেশন ফর্কের অগ্রগতিটাকে ব্যাহত করে। ওকে, এইভাবে একটা বৃত্তাকার ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে, এবং এখানে একটা থাকে জনিত্রী তন্তু, আর নতুন যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা নতুন সংশ্লেষিত তন্তু। আজকের ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে পড়লাম। এখান থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে জানাতে পারো, বা ইউটিউবেও কমেন্ট করে আমাকে তোমরা জানাতে পারো। নেক্সট ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন থেকে বিভিন্ন কোয়েশ্চেন করব। ওকে, তো দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।